গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 17 নম্বর ক্লাস হবে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 16টা ক্লাস কমপ্লিট করে নিয়েছি। যদি সেই ক্লাস না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, অর্থাৎ এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে তার লিঙ্ক প্লে লিস্ট আকারে প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর তোমার সামনে চলে আসবে। তারপর তোমরা যে ক্লাসগুলো করোনি সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। প্রত্যেককে বলছি, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সামের জন্য এই ক্লাসগুলো বেনিফিট হবে। তো শুরু করছি আজকের ক্লাস। আর ক্লাস ভালো লাগলে, ক্লাসের প্রথমেই বলছি, ক্লাসটাকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে। তো শুরু করছি 17 নম্বর ক্লাস। 17 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ক্রিস গেইলের লেখা বইয়ের নাম কি? ক্রিস গেইল হলো একজন ক্রিকেটার। কোন দেশের ক্রিকেটার ইনি? তো ইনি হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। এখান থেকে ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা কোশ্চেন মাথায় আসলো, যে কোশ্চেন দেবে যে এই বছর কোন টিম আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেনি? তো ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজ টিম এই বছর আইসিসি অর্থাৎ 2023-এ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেনি। তো ক্রিস গেইলের লেখা বইয়ের নাম কি, যেটা এখানে কোশ্চেন ছিল। তো ক্রিস গেইলের লেখা বইয়ের নাম হলো সিক্স মেশিন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই বইটার ফুল নাম কি? সিক্স মেশিন। আই ডু নট লাইক ক্রিকেট। আই আই ডোন্ট লাইক ক্রিকেট। আই ডোন্ট লাইক ক্রিকেট, আই লাভ ইট। পুরো বইটার নাম হলো এইটা, সিক্স মেশিন, আই ডোন্ট লাইক ক্রিকেট, আই লাভ ইট। তো এই বইটা কার? এই বইটা হলো ক্রিস গেইলের লেখা। এখানে দেখো অপশন এতে আছে এ টেস্ট অফ মাই লাইফ। এই বইটা কার? এ টেস্ট টেস্ট অফ মাই লাইফ। এই বইটা হলো যুবরাজ সিং এর অটোবায়োগ্রাফি। যুবরাজ যুবরাজ সিং এর যুবরাজ সিং এর অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে কি? অটো মানে নিজের, বায়ো মানে জীবনী, আর গ্রাফি মানে লেখা, অর্থাৎ নিজের জীবনী লেখাকে বলা হয় আত্মজীবনী। সেটা কি? যুবরাজ সিং এর আত্মজীবনীর বইটার নাম হলো আর দ্য টেস্ট অফ মাই লাইফ। এখান থেকে আরো দুটো কোশ্চেন রিলেট করবো, অলরেডি পড়িয়েছি। সচিনের লেখা অটোবায়োগ্রাফি, সচিন টেন্ডুলকার, সচিনের লেখা অটোবায়োগ্রাফির নাম কি? তো অটোবায়োগ্রাফির নাম হলো প্লেইং প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে। এখান থেকে আরেকটা বই রিলেট করাবো, সৌরভ গাঙ্গুলির লেখা। সৌরভ গাঙ্গুলির লেখা অটোবায়োগ্রাফি কোনটা? তো সৌরভ গাঙ্গুলির লেখা অটোবায়োগ্রাফি হলো এ সেঞ্চুরি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তো এই কোশ্চেনটা আজকের ক্লাসেই পরবর্তী একটা কোশ্চেন দাগে আছে, তবু আমি এখান থেকে বলে দিচ্ছি, সেখানে গিয়ে জাস্ট অ্যান্সারটা মার্কিং করে দেবো। তো এখান থেকে এই বইগুলো অবশ্যই মাথায় রাখবে। ক্রিস গেলের লেখা বইয়ের নাম, বিশেষ করে সচিন টেন্ডুলকার, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সৌরভ গাঙ্গুলির লেখা আত্মজীবনী কি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। চলে আসো পরের কোশ্চেন, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটা? যারা প্রশিক্ষক হন, যারা কোচ হন, যে কোনো খেলার, প্রত্যেকটা খেলারই কিন্তু কোচ থাকে, তাদের সর্বোচ্চ পুরস্কার বা তাদের কোন পুরস্কার প্রোভাইড করা হয়? তাদেরকে প্রোভাইড করা হয় দ্রোণাচার্য পুরস্কার প্রোভাইড করা হয়। এই দ্রোণাচার্য পুরস্কার ভারতবর্ষের বিভিন্ন যে খেলা আছে, সেই খেলায় যারা কোচ থাকে, প্রশিক্ষক থাকে, তাদের অসামান্য অবদানের জন্য তাদেরকে এই দ্রোণাচার্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। এটা প্রাচীন ভারত থেকে চলে আসে। প্রাচীন ভারতের একটা কাব্যগ্রন্থ ছিল মহাভারত। সেই মহাভারতের একটা ক্যারেক্টার ছিল গুরু দ্রোণাচার্য। সেই গুরু দ্রোণাচার্যের নাম অনুসারে এই পুরস্কারের নামকরণ রাখা হয়েছে দ্রোণাচার্য পুরস্কার। এখান থেকে বাকি যে পুরস্কারের নামগুলো আছে সেগুলো এখান থেকে রিলেট করো। অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়? অর্জুন পুরস্কার কিন্তু দেওয়া হয় বিভিন্ন স্পোর্টস অ্যান্ড গেমসের ওপর অসামান্য অবদানের জন্য। যেমন এই বছর 2000
2024 অর্জুন পুরস্কার অনেকের দেওয়া হয়েছে, তার মধ্যে একজনের নাম মাথায় রাখবে, সেটা হলো মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি মোহাম্মদ শামিকে এই বছর অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তাকে এই বছর কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। কালিদাস সম্মান, কালিদাস সম্মান এটা দেয় কোন সরকার? মাথায় রাখবে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কালিদাসের স্মৃতিতে এই কালিদাস সম্মান অ্যাওয়ার্ডটা প্রোভাইড করে। এই কালিদাস সম্মান কোন কোন ডিপার্টমেন্টের জন্য দেওয়া হয়? এটা দেওয়া হয় ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল যে ড্যান্স আছে, তারপরে আর্টস আছে, এই সমস্ত জিনিসে অসামান্য অবদানের জন্য এই কালিদাস সম্মান দেওয়া হয়। কবে থেকে দেওয়া শুরু হয়েছে? 1980 সাল থেকে এই কালিদাস সম্মান দেওয়া শুরু হয়েছে এবং লাস্ট এই কালিদাস সম্মান দেওয়া হয়েছে কত সালে? 2022 সালে দেওয়া হয়েছে। তো 2022 সালে অ্যাওয়ার্ডিকে অর্থাৎ কে পেয়েছে? 2022 সালে পেয়েছে, তার নামটা মাথায় রাখবে, পণ্ডিত এম ভেঙ্কটেশ কুমার। পণ্ডিত এম ভেঙ্কটেশ কুমার 2022 সালে কালিদাস সম্মানে সম্মানিত হয়েছেন। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড এর নাম কিন্তু পরিবর্তন হয়ে এখন নাম কি হয়েছে? এখন হয়েছে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। মেজর ধ্যানচাঁদ পুরস্কার, মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড নাম হয়েছে। মেজর ধ্যানচাঁদকে বলা হতো হকির জাদুঘর। ইনি ভারতের হকি টিমের ক্যাপ্টেন ছিলেন, তো এনাকে বলা হতো হকির জাদুঘর এনাকে বলা হতো। তো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন দেবে যে এই বছর অর্থাৎ 2023-এ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড দুজন পেয়েছে, নাম মাথায় রাখবে। একজন হলো চিরাগ শেট্টি, চিরাগ শেট্টি। আরেকজন হলো স্বাতী সাইরাস রেনকি রেড্ডি। স্বাস্তিক সাইরাস রানকি রেড্ডি। নামগুলো একটু খটোমটো, মনে রাখতে হয়তো অসুবিধা হতে পারে, তবে বলবো ক্লাসগুলো যদি তোমরা রিভিশন করো তাহলে ধীরে ধীরে জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে এবং এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং এগুলো তোমাদের অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়ানো হয়েছে। তাই প্রত্যেককে বলছি এই জিকেজিএস এর ক্লাসের পাশাপাশি তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোও দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোন ক্লাসগুলো? কারেন্ট অ্যাফেয়ার্সের দেখবে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুন মাস পর্যন্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ এই চ্যানেলে প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে, সেটা অবশ্যই করবে। এর পাশাপাশি এখন যে সিরিজটা চলছে সেটা হলো জুলাই টু ডিসেম্বর মাস পর্যন্ত, যার মধ্যে আমরা অলরেডি জুলাই মাস, আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে দিয়েছি, সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে। তো এই ক্লাসগুলো অবশ্যই দেখবে, যেগুলো রেগুলার বেসিসে রয়েছে সেগুলো তো দেখবে, তার পাশাপাশি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। চলে আসো পরের কোশ্চেন, এ সেঞ্চুরি ইজ নট ইনাফ এই বইটার রচয়িতাকে? তো এক্ষুনি বললাম এ সেঞ্চুরি ইজ নট ইনাফ, এটা কার অটোবায়োগ্রাফি? এটা সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রাহুল দ্রাবিড় থেকে রিলেট করো, একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে রাহুল দ্রাবিড়ের লেখা বায়োগ্রাফি কোনটা? তো এনার লেখা বায়োগ্রাফি হলো দ্য নাইস গাই হু ফিনিশড দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট। দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট এটা কার বায়োগ্রাফি? তো এটা হলো রাহুল দ্রাবিড়ের বায়োগ্রাফি। রাহুল দ্রাবিড় থেকে এখান থেকে কোশ্চেন যদি দেয়, এখান থেকে রিলেট করবে, রাহুল দ্রাবিড় ভারতের প্রথম ব্যাটসম্যান, প্রথম একজন প্লেয়ার যিনি টেস্ট ক্রিকেটে 5 বার ডবল সেঞ্চুরি করেছে। 5 বার কি করেছে? ডাবল সেঞ্চুরি করেছে, প্রথম ভারতীয় হিসাবে, প্রথম ইন্ডিয়ান হিসাবে। এছাড়া রাহুল দ্রাবিড় আরেকটা রেকর্ড করেছেন, তিনি প্রথম ভারতীয় হিসাবে পরপর 4টে টেস্ট ম্যাচে তিনি কিন্তু 100 রান করেছেন, অর্থাৎ সেঞ্চুরি করেছেন। চলে আসো পরবর্তী কোশ্চেন,
প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান? তো প্রথম যিনি রামান ম্যাগসেসে ভারতীয় হিসেবে পেয়েছেন তার নাম কি? তার নাম হলো বিনোবা ভাবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে রিলেট করাবো যে রামান ম্যাগসেসে এই অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয় বা এই অ্যাওয়ার্ডটা কবে থেকে দেওয়া হয়। তো এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছে, এর গঠন হয়েছে 1957 সালে, কিন্তু এটা দেওয়া শুরু হয়েছে 1958 সাল থেকে। এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা ফিলিপিন্সের রাষ্ট্রপতি রামান ম্যাগসেসের নাম অনুসারে এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়। কোশ্চেন দেবে যে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড কোন দেশের রাষ্ট্রপতি? তো ফিলিপাইন বা ফিলিপিন্সের প্রেসিডেন্ট তার নাম কি? রামান ম্যাগসেসেই তার নাম, তার নামকরণে কিন্তু এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে। এখান থেকে রিলেট করো, এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে কি বলা হয়? কোশ্চেন দেয় যে এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে? তো এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে বলা হয় কি? এশিয়ার নোবেল বলা হয়। 2023-এ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড কতজন পেয়েছে? 4 জন পেয়েছে। তার মধ্যে একজন ভারতীয়, একজন বাংলাদেশি, একজন টিমরিস্ট আর একজন ফিলিপিন্স থেকে পেয়েছে। তো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যিনি ভারত থেকে পেয়েছেন। তো তার নাম কি? তার নাম হলো ডক্টর রবি ডক্টর রবি কানান। ডক্টর রবি কানান ইনি একজন ইন্ডিয়ান। ইনি ভারত থেকে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2023 অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশ থেকে যিনি পেয়েছেন এনার নামটাও তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এনার নামটাও মাথায় রাখবে। এনার নাম হলো কার্ভি রাশকান্ত। ইনি কোথা থেকে? ইনি বাংলাদেশ থেকে, ইনি বাংলাদেশের বাসিন্দা। ইনি বাংলাদেশ থেকে এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন। আর দুজন আছে, একজন আছে টিমর ইস্টের, তার নাম কি? তার নাম হলো ইগুনি ইগুনি লেমাস ইগুনিও লেমাস। ইনি টিমর ইস্টের বাসিন্দা, টিমর ইস্ট। আরেকজন হলেন মিরিয়াম কার্নেল ফেরার। ইনি ফিলিপাইন্স থেকে বিলং করেন। তো এখান থেকে ইম্পর্টেন্ট হলো ডক্টর রবি কানান, যেহেতু তিনি ভারতীয়। আর একটা মাথায় রাখবে কার্ভি রাশকান্ত, ইনি বাংলাদেশ থেকে বিলং করেন। যদি এখান থেকে কোশ্চেন দেয় তো এই দুটোর মধ্যে থেকেই কোশ্চেন দেবে আশা করছি। এরপর চলে আসো, এখানে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর সাথে রিলেট করাবো। লতা মঙ্গেশকর একজন কিন্তু ফেমাস গায়িকা ছিলেন। এখান থেকে একটা এক্সামে তোমাদের কোশ্চেন দিয়েছিল, বিশেষত পিএসসির কোনো একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে লতা মঙ্গেশকর কত সালে ভারত রত্ন অ্যাওয়ার্ড পায়? যেটা ইন্ডিয়ার যেটা ইন্ডিয়ার একদম হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। সেটা কি? সেটা হলো ভারতরত্ন। কবে পেয়েছিল? 2001 সালে ইনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন। লতা মঙ্গেশকর থেকে কোশ্চেন দেবে যে ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় লতা মঙ্গেশকরকে। এছাড়া এনাকে আরেকটা সম্মান দেওয়া হয়, এনাকে কুইন অফ মেলোডি বলা হয়। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে লতা মঙ্গেশকর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন, কবে পেয়েছেন? দাদা সাহেব ফালকে। তো লতা মঙ্গেশকর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কবে পেয়েছেন? এটা পেয়েছেন 1989 সালে। যেহেতু ভারতরত্ন কবে পেয়েছেন কোশ্চেনটা দিয়েছে, সেই হিসাবে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কবে পেয়েছেন এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই মাথায় রাখবে। চলে আসো অন্য একটা অপশন, জি শঙ্করা কুরুপ থেকে রিলেট করো। জি শঙ্করা কুরুপ ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান যেটা
জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান কি? সর্বোচ্চ সম্মান হলো জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? প্রথম পেয়েছিলেন জি শঙ্করা কুরু। তো এখান থেকে জ্ঞানপীঠ পুরস্কার থেকে রিলেট করো, লাস্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2022 সালে, তার আগেরটা দেওয়া হয়েছে 2021 সালে। তো 2021 সালে কততম? 56তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে। কে পেয়েছিল? এটাও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেই কারণে কিন্তু আমি লাস্ট দুটো বারবার মুখস্থ করাই। তো 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে নীলমণি ফুকন। নীলমণি ফুকন। আর এরপর লাস্ট দেওয়া হয়েছে এখনো পর্যন্ত 2022 সালে, সেটা হলো 57তম। কে পেয়েছে? দামোদর মৌজো। দামোদর দামোদর মৌজো। এরপর চলে আসো, অপশন এতে আছে ভানু আথাইয়া। ভানু আথাইয়া কি? ভানু আথাইয়া প্রথম ভারতীয়, এখানে একটু জায়গা শর্ট, সেই কারণে একটু হসপচ হয়ে যাচ্ছে, তবু একটু ম্যানেজ করে নেবে। খাতায় তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। যদি নোট ডাউন না করো, এগুলো কিন্তু পিডিএফ এ তোমরা পাবে না। পিডিএফ এ শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @দ্য লার্নিং এক্সপার্ট এসডি, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করো, সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তাই বারবার বলা হয় প্রত্যেকটা ক্লাসে যেগুলো লেখানো হচ্ছে এখান থেকেও কিন্তু কোশ্চেন আর দেবে। তো সাপোজ এখানে ধরতে পারো যে এই কোশ্চেনটার ওপরে আমি যে ফ্যাক্টগুলো লিখিয়েছি, এই ফ্যাক্টগুলো যদি তোমরা কাউন্ট করো, দেখবে এর মধ্যেই প্রায় 20 থেকে 25টা কোশ্চেন আছে, এবং এই 20-25টা কোশ্চেন প্রত্যেকটাই কোশ্চেনই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এক্সামে দিতে পারে যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে। তাই প্রত্যেককে বলছি যে এই যেগুলো লেখাচ্ছি এগুলো কিন্তু গুরুত্ব সহকারে খাতায় লিখবে। আর তোমরা জানো যারা এর আগে ক্লাসগুলো করেছো, প্রত্যেকটা ক্লাসে আমি 25টা করে কোশ্চেন পড়াই। তো শুধু ভেবো না যে 25টা করে কোশ্চেন তোমাদের হয়ে যাচ্ছে। এইরকম প্রত্যেকটা কোশ্চেনের ডিসকাসের মাধ্যমে তোমাদের কিন্তু আলটিমেট 100 থেকে 120টা কোশ্চেন একটা ক্লাস করলেই কিন্তু কভার হয়ে যাচ্ছে, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে ভানু আতাইয়া থেকে রিলেট করো। ভানু আতাইয়া হলেন প্রথম ভারতীয় যিনি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন, যিনি অস্কার পুরস্কার জিতেছেন, অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন। কত সালে পেয়েছিলেন ভানু আথাইয়া? 1982 সালে পেয়েছিলেন। সাল না মনে রাখলে হবে, শুধু এটা মাথায় রাখবে অস্কার অ্যাওয়ার্ড বিজয়ী প্রথম ভারতীয়কে, তার নাম হলো ভানু আথাইয়া। এই বছর তাহলে কোশ্চেন দেবে যে এই বছর 2023 সালে যে অস্কার পুরস্কার দেওয়া হয়েছে, সেই অস্কার পুরস্কার থেকে দুটো জিনিস আছে যেটা ভারত থেকে, আর দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো বেস্ট অ্যাক্টর আর একটা কি বেস্ট অ্যাক্ট্রেস। তো এখানে আমি উপরে লিখছি বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টর। আচ্ছা, এখানে শুধু অ্যাক্টর লিখছি, তোমরা বেস্ট অ্যাক্টর লিখে নেবে। তো বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড কে পেয়েছে? এই অস্কার পুরস্কারে বেস্ট অ্যাক্টর পেয়েছে ব্রেন্ডান ফ্রেজার। ব্রেন্ডান ব্রেন্ডান ফ্রেজার। আর বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছেন? বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন মাইকেল বা মিচেল ইও। মিচেল ইও। আর 2023-এ এই বছরই এই অস্কার অ্যাওয়ার্ডে দুটো জিনিস ভারত থেকে পেয়েছে। একটা হলো বেস্ট অরিজিনাল সং, আর একটা হলো বেস্ট ডকুমেন্টারি ফিল্ম। বেস্ট ডকুমেন্টারি ফিল্ম। তো বেস্ট সং কি হয়েছে এখান থেকে খেয়াল করো, বেস্ট সং হয়েছে নাটু নাটু। নাটু নাটু কোন মুভির? RRR মুভির, RRR মুভির সং নাটু নাটু, যেটা বেস্ট অরিজিনাল সঙ্গের অ্যাওয়ার্ড পেয়েছে অস্কার অ্যাওয়ার্ডে। আর বেস্ট ডকুমেন্টারি ফিল্ম হিসাবে যে ফিল্মটা সিলেকশন হয়েছে, যে ফিল্মটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা কি? সেটা হলো এলিফ্যান্ট হুইসপার্স। এলিফ্যান্ট হুইসপারাস।
তো এই কোশ্চেনগুলো অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের দেবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। যারা আমাদের রেগুলার বেসিসে ক্লাস দেখো তারা প্রত্যেকেই জানো, কিন্তু আমাদের প্রতিটা ক্লাসে নতুন স্টুডেন্ট অ্যাড হয়, সেই কারণে কিন্তু ইনফরমেশনটা প্রত্যেকটা ক্লাসে দেওয়া হয়। তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা হলো ফুড এসআইয়ের ক্লাস এবং করছো ক্লার্কশিপ এক্সামের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো লেখা আছে প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ক্লাস প্রোভাইড করা হয়। যেমন এখানে পুলিশের এক্সাম দেখতে পাচ্ছ, এসএসসির এক্সাম দেখতে পাচ্ছ, পিএসসি মিসলেনিয়াস, প্রতিটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, তো তোমরা রেকর্ডেড ফরম্যাটে পরবর্তী টাইমে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা গ্রুপ অর্থাৎ আলাদা আলাদা ব্যাচ ক্রিয়েট করা আছে। প্রত্যেকটা ব্যাচ বা গ্রুপ সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপই আমাদের। তো এই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার বেনিফিট এটাই যে কখন কোন এক্সামের জন্য কোন ক্লাস হবে বা কোন দিন হবে, কোন দিন কোন টাইমে ক্লাস হবে বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন থাকলে সব কিছুই এই ব্যাচে বা এই গ্রুপে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা এই সমস্ত ব্যাচে অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে। তো হোয়াটসঅ্যাপে তোমাদের নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে, কেউ কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল, ভয়েস কল বা নর্মাল কল করবে না। এছাড়া এখানে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে ইউটিউব চ্যানেলটাতে ক্লাসটা করছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এই ক্লাসগুলো এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। তো এই চ্যানেলে কিন্তু ম্যাথের ক্লাস করানো হচ্ছে, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ফুড এসআই এর ব্যাচ, ফুড এসআই এর জন্য ম্যাথের ক্লাস, ম্যাথের ব্যাচ, এগুলো কিন্তু টার্গেট ব্যাচ। এই টার্গেট ব্যাচটা শুরু করা হয়েছে এই চ্যানেলে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0। আজ সকালেই কিন্তু ক্লাস হয়েছে এবং তোমাদের আশা করছি রেগুলার বেসিসে ম্যাথের ক্লাস এক্সামের আগে পর্যন্ত করানো হবে। এটা কিন্তু টার্গেটেড ব্যাচ, অর্থাৎ এর মধ্যে মিসলিনিয়াস টাইপের কোশ্চেন থাকবে, যেমন এক্সামে কোশ্চেন থাকে সেই রকম ধরনের কোশ্চেন থাকবে এবং এক্সামের আগে পর্যন্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে। তো সেটা হবে কিন্তু দ্য লার্নিং এক্সপার্ট 2.0। আর অন্য যে চ্যানেলটা ম্যাথস বাই সন্তু স্যার, এখানে কিন্তু তোমাদের ম্যাথের এমনি যে ফাউন্ডেশন ব্যাচ বা আদার্স এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস সেগুলো সেখানেই চলছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং তোমাদের এক্সামের জন্য এই দুটো চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং তোমাদের এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ কি? তো জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অনুমোদন করা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাতীয় উন্নয়ন পরিষদ, একে ইংলিশে কি বলা হয়? এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এর ইস্টাবলিশ কবে হয়েছিল? এর ইস্টাবলিশ হয়েছিল 1952 সালে। এবং এই এনডিসি এর হেডে কে থাকেন? এনডিসি এর হেডে থাকেন অর্থাৎ প্রধান কে থাকেন? প্রধান থাকেন যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রধান হিসাবে থাকেন। এই এনডিসি হলো পরিকল্পনা কমিশনের একটা উপদেষ্টা সংস্থা। এটা পরিকল্পনার সমর্থনে জাতির প্রচেষ্টা এবং সংস্থানকে শক্তিশালী ও সংহত করে। দেশের সব অঞ্চলে সুষম ভাবে বা দ্রুতভাবে বিকাশ হয় সেটার ওপরে লক্ষ্য রাখে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ জাতীয় উন্নয়ন পর্ষদ। এছাড়া সমস্ত রাজ্যেও তাদের সমস্যা এবং উন্নয়নের সাথে সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করার একটা এই মঞ্চই হলো কিন্তু এই জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ। অর্থাৎ এটাকে কে অনুমোদন করে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে এই এনডিসি, যাতে করে 5 ইয়ার প্ল্যান করে করে একটা একটা টার্গেট পূর্ণ করা যায়। তো এখান থেকে 5 ইয়ার প্ল্যানের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কিছু 5 ইয়ার প্ল্যান তোমাদের এখান থেকে রিলেট করাবো। তার আগে এখান থেকে বলি 5 ইয়ার প্ল্যান এটা কে ইন্ট্রোডিউস করেছিল? 5 ইয়ার প্ল্যানকে আমি এখানে শর্টে লিখছি FYP, 5 ইয়ার প্ল্যান। এই 5 ইয়ার প্ল্যানকে
কে ইন্ট্রোডিউস করেছিল? তো এটাকে ইন্ট্রোডিউস করেছিল প্ল্যানিং কমিশন। কে করেছিল? প্ল্যানিং কমিশন এটাকে ইন্ট্রোডিউস করেছিল। তো এখান থেকে কোশ্চেন দেবে যে প্ল্যানিং কমিশনের ইস্টাবলিশ কবে হয়, কোন সালে প্ল্যানিং কমিশনের ইস্টাবলিশ হয়। তো প্রত্যেককে বলবো ডেটটাও মাথায় রাখবে, 15 মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশনের ইস্টাবলিশ হয়। প্ল্যানিং কমিশন কিন্তু চালু হয় কবে? 15 মার্চ 1950 সালে। এবং এই প্ল্যানিং কমিশনই কিন্তু এই 5 ইয়ার প্ল্যানকে ইস্টাবলিশ করেছিল, ইন্ট্রোডিউস করেছিল। তো এখান থেকে রিলেট করো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে হয়েছিল, কবে থেকে শুরু হয়েছিল? এই কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে যে এই কোশ্চেন বহুবার দিয়েছে। তো 1951 সালে শুরু হয়েছে। তো 1951 থেকে 5 বছর যোগ করো, 1956। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ভ্যালিডিটি ছিল 1951 থেকে 1956 পর্যন্ত। এখান থেকে যেটা কোশ্চেন দেবে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়? তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে বলা হয় হ্যারোড ডোমার মডেল। কি বলা হয়? হ্যারোড ডোমার মডেল বলা হয় ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে। এবং ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য অর্থাৎ এম কি ছিল? তো লক্ষ্য ছিল এগ্রিকালচারকে ডেভেলপ করা, ডেভেলপ টু এগ্রিকালচার। ভারত স্বাধীনের সাথে সাথেই ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান, সেই 5 ইয়ার প্ল্যানে কি টার্গেট নেওয়া হয়েছে? যে এগ্রিকালচার যে সেক্টরটা আছে সেই সেক্টরকে ডেভেলপ করা। এবার চলে আসো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এর ঠিক পরে অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের পরেই শুরু হয়েছে, অর্থাৎ 1956-তে শুরু হয়েছে। এর সঙ্গে 5 যোগ করো, 1956 থেকে 1961 পর্যন্ত সেকেন্ড 5 ইয়ার প্ল্যান চলেছে। এই প্ল্যানকে কি বলা হয়? এই প্ল্যানকে বলা হয় পিসি মহালানোবিশ মডেল। পিসি মহালানোবিশ মডেল বলা হয় কোন 5 ইয়ার প্ল্যানকে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে পিসি মহালানোবিশ মডেল বলা হয়। এবং এর লক্ষ্য কি? এর লক্ষ্য দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা, করাই ছিল কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য। থার্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যানের কে কি বলা হয়? আচ্ছা, তার আগে জানো যে কবে এটাকে লাগু করা হয়? তো এর ঠিক পরে 1961-তে লাগু করা হয় এবং আবার 5 বছরের জন্য, যেহেতু 5 ইয়ার প্ল্যান নামেই বুঝতে পারছো 5 বছরের প্ল্যান। তো 1961 থেকে 1966-র মধ্যে থার্ড 5 ইয়ার প্ল্যান লাগু হয় এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গাডগিল যোজনা। কি বলা হয়? গাডগিল যোজনা বলা হয়। তো তোমাদের কোশ্চেন এখান থেকে কি দেবে? তোমাদের মনের মধ্যে হয়তো আসতে পারে যে এগুলো গাজির পাঠ মতো লাগছে। তো এখান থেকে কোশ্চেন দেবে যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি নামে পরিচিত? অপশানে থাকবে গাডগিল যোজনা, অ্যান্সার গাডগিল যোজনা হবে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কি নামে পরিচিত? হ্যারোড ডোমার মডেল। কোশ্চেন দেবে পিসি মহালানোবিশ মডেল এর মধ্যে কততম 5 ইয়ার প্ল্যানকে বলা হয়? অ্যান্সার হবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে। কোশ্চেন দেবে যে দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের ওপর জোর দেওয়া হয়েছিল? লক্ষ্য বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? তো অ্যান্সার হবে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এইরকম ধরনের কিন্তু কোশ্চেন দেবে। কোশ্চেন দেবে প্ল্যানিং কমিশনের গঠন কবে হয়? প্ল্যানিং কমিশনের গঠন হয় 1950 সাল 15 মার্চে। যে কোশ্চেনগুলো বললাম বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে, দেখবে বহুবার কিন্তু রিপিট হয়েছে। প্রিভিয়াস ইয়ার বলতে শুধুমাত্র তোমরা ফুড এসআই বা তোমরা ক্লার্কশিপের এগুলোর প্রিভিয়াস ইয়ার দেখবে না, এর পাশাপাশি দেখবে পিএসসি আদার্স যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যেমন WBCS কন্ডাক্ট করে এবং অন্যান্য মিসলেনিয়াস কন্ডাক্ট করে, এছাড়া অন্যান্য অনেক এক্সাম পিএসসি কন্ডাক্ট করে। তো সেই এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখবে বহুবার রিপিটেড কোশ্চেন, এবং এখান থেকে কিন্তু এই রিপিটেড কোশ্চেন থেকে কিন্তু পিএসসি কোশ্চেন প্রত্যেকটা সেটেই করে। তাই যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু অতি গুরুত্ব সহকারে ভালোভাবে নোট ডাউন করবে এবং বাড়িতে অবশ্যই কিন্তু রিভাইজ করবে। এখানে 3টে 5 ইয়ার প্ল্যান বললাম। তো টোটাল 5 ইয়ার প্ল্যানের সংখ্যা কটা যদি কোশ্চেন দেয়? টোটাল
5 ইয়ার প্ল্যান কটা? তো টোটাল 5 ইয়ার প্ল্যান হলো 12টা 5 ইয়ার প্ল্যান। এই 12টা 5 ইয়ার প্ল্যানের মধ্যে লাস্ট যে 5 ইয়ার প্ল্যান এটা লাগু হয়েছিল কবে? লাগু হয়েছিল 2012। তো 2012 এর সাথে 5 যোগ করে 2017 পর্যন্ত এর চলার কথা ছিল, কিন্তু 2017 আগে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রদ করে দেওয়া হয়। কবে রদ করে দেওয়া হয়? 2014 সালে একে রদ করে দেওয়া হয়। দিয়ে এর ঠিক পরের বছর 1 জানুয়ারি, নিচে লিখছি 1 জানুয়ারি 2015, এই তারিখে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে নিয়ে আসা হয় কি? নিয়ে আসা হয় নীতি আয়োগ। তাহলে কোশ্চেন দেবে যে নীতি আয়োগের গঠন কবে হয়? এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে, ইজি ডেট, জানুয়ারি মাসের 1 তারিখে 1 জানুয়ারি 2015-তে নীতি আয়োগের গঠন হয়। কার পরিবর্তে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে এর গঠন হয়। চলে আসো পরবর্তী কোশ্চেন, র্যাপিড সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। দেখো এক্সাম্পল হিসেবে পরেই রেখেছি যে এই ধারণাটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়। এক্ষুনি পড়াচ্ছিলাম যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তারপর এগ্রিকালচার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক দেখো তেমনই একটা কোশ্চেন, র্যাপিড সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ এই ধারণাটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? তো এটা গৃহীত হয় দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা ছিল লাস্ট 5 ইয়ার প্ল্যান। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা বা এই টাইপের যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার এখান থেকে কোশ্চেন দেয়, সেগুলো প্রত্যেকটাই রিলেট করাবো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো যে ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে দেখো ফার্স্টে দেখো যে ভারতের সংবিধান পৃথিবীর সব থেকে বড়, ভারতের সংবিধান হলো পৃথিবীর পৃথিবীর বা বিশ্বের সব থেকে বড়, সব থেকে বড় লেখা সংবিধান। তো এখান থেকে কোশ্চেন দেয় যে পৃথিবীর সব থেকে বড় বা বিশ্বের সব থেকে বড় সংবিধান কোন দেশের? তো সেটা কার? সেটা হলো ভারতের সংবিধান। পৃথিবীর সব থেকে বড় লেখা লিখিত সংবিধান কার? ভারতের। এই সংবিধানটা কবে গৃহীত হয়? এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। কবে গৃহীত হয় আর কবে ইমপ্লিমেন্ট অর্থাৎ কবে লাগু হয়? তো গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে। এর ঠিক 2 মাস পর 26 জানুয়ারি 1950 সালে এই ভারতের সংবিধানটা লাগু হয়। তাই কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করবে, গৃহীত হয় জানতে চাইছে না লাগু হয় জানতে চাইছে, অর্থাৎ এখানে গৃহীত হয় অর্থাৎ অ্যাডপ্টেড জানতে চাইছে না ইমপ্লিমেন্ট জানতে চাইছে। ইংলিশ দরকার পড়লে ইংলিশ ফরম্যাটেও কোশ্চেন দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের যে ডাউটটা সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এবং সঠিক অ্যান্সার করতে পারবে। ম্যাক্সিমাম এক্সামে দেখা গিয়েছে স্টুডেন্ট কিন্তু দুটোই জানে, এবং যখনই কোশ্চেন দিয়ে দেয় যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মেরে চলে আসে 26 জানুয়ারি 1950। অ্যান্সার হয়ে যায় ভুল। তো সুতরাং কেয়ারফুল হবে এবং অ্যান্সারটা ঠিকঠাক করার চেষ্টা করবে। এবার এখান থেকে দেখো যে কিছু দেশের নাম আমি রিলেট করাবো যে সেই দেশ থেকে ভারতের সংবিধানে কোন কোন জিনিস নেওয়া হয়েছে। তো ফার্স্টে রিলেট করো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে আমরা কি নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে আমরা দুটো তিনটে জিনিস নিয়েছি। একটা হলো কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা। এই কনকারেন্ট লিস্টটা আমাদের কততম শিডিউলে আলোচনা করা আছে যদি কোশ্চেন করা হয়? তো মাথায় রাখবে 7th শিডিউলে এর ব্যাপারে আলোচনা করা আছে। এছাড়া জয়েন্ট সেশন, এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম যে জয়েন্ট সেশনটা কি? যুগ্ম অধিবেশন। এটাও কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অলরেডি পড়িয়েছি যে ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে, ফান্ডামেন্টাল ডিউটি, এই ফান্ডামেন্টাল ডিউটিসের যে ল্যাঙ্গুয়েজ,
ফান্ডামেন্টাল ডিউটিসের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। কিন্তু কোশ্চেন যদি দেয় যে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে, তো ফান্ডামেন্টাল ডিউটিসটাকে নেওয়া হয়েছে ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে। কিন্তু এর ল্যাঙ্গুয়েজ যদি কোশ্চেন দেয়, ফান্ডামেন্টাল ডিউটির ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এবার রিলেট করো এখান থেকে যে ইউকের সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি, অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি। তো ইউকের সংবিধান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলবো, বহুবার এক্সামে দিয়েছে, যে সিঙ্গেল সিটিজেনশিপ। এই সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। আর বাই ক্যামেরালিজম এটার নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। এছাড়া এখান থেকে রিলেট করো ফ্রান্সের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে, তো একটাই বলবো, ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে রিপাবলিক। যেগুলো এক্সামে বারবার দিয়েছে সেইগুলোই কিন্তু এখান থেকে আমি রিলেট করাচ্ছি। রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র, এটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। ইউএস এর সংবিধান অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে আমরা কি নিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এই কোশ্চেনটা এক্সামে দিয়েছে, আমাদের যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, এটা নেওয়া হয়েছে ইউএস এর সংবিধান থেকে, আমেরিকার সংবিধান থেকে। আরেকটা কোশ্চেন দেয় যে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। চলে আসো পরের কোশ্চেনে, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়িয়েছি অনেকবার। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হবে লোকসভার যিনি অধ্যক্ষ থাকবেন, লোকসভার স্পিকারের দ্বারা তিনি কিন্তু নির্বাচিত হবেন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, একে শর্টে কি বলা হয়, পিএসি প্যাক। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির এখান থেকে কোশ্চেন দেবে যে টোটাল মেম্বার কতজন হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির টোটাল মেম্বার হয় 22 জন। এই 22 জন আসে পার্লামেন্টের দুটো কক্ষ থেকে। তো পার্লামেন্টের দুটো কক্ষ কি কি, নিম্ন কক্ষ হলো লোকসভা, উচ্চ কক্ষ হলো রাজ্যসভা। তো লোকসভা থেকে আসে কতজন, লোকসভা থেকে আসে 15 জন, রাজ্যসভা থেকে আসে 7 জন, 15 আর 7 যোগ করলে হয়ে যাচ্ছে 22 জন। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির টোটাল মেম্বার কতজন, টোটাল মেম্বার হলো 22 জন। কোশ্চেন দেবে বর্তমানে এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির অধ্যক্ষ পদে কে নিযুক্ত আছেন। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির অধ্যক্ষ কে নিযুক্ত হন, এটাও কিন্তু পড়িয়েছি, কোশ্চেন দেয়। তো বিপক্ষ পার্টি বলতে কি, সেন্ট্রালে যে রুলিং পার্টি থাকে, সেই রুলিং পার্টির সামনে সব থেকে বড় যে বিপক্ষ পার্টি থাকে, সেই সব থেকে বড় বিপক্ষ পার্টি থেকেই একজন মেম্বারকে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির অধ্যক্ষ করা হয়। তো বর্তমানে কে নিযুক্ত আছেন, তো বর্তমানে সব থেকে বিপক্ষ পার্টি হলো কংগ্রেস। তো কংগ্রেসের থেকেই কিন্তু অধ্যক্ষ নির্বাচন হয়েছে, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। ইনি এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির অধ্যক্ষ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির লক্ষ্য কি, এর কাজ হলো পার্লামেন্ট বিভিন্ন খাতে কিন্তু অর্থ অনুমোদন করে। তো এই অনুমোদিত যে অর্থ, এটা সরকার সঠিকভাবে ব্যয় করছে কিনা, সরকার ঘাবলা করছে না তো সেই টাকাগুলো নিয়ে, কোনো মন্ত্রী সেই টাকা পকেটে গুছিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে না তো, তো সেইটার ওপরে লক্ষ্য রাখে যে টাকা অনুমোদন হয়েছে সেই টাকার সঠিক কাজ হচ্ছে কিনা, সেটার ওপরে নজরদারি রাখার কাজ হলো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির। চলে আসো পরের কোশ্চেনে, কত সালের আদমশুমারি অনুযায়ী বর্তমান লোকসভার আসনগুলো বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বন্টিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, সেটাও কিন্তু এখান থেকে রিলেট করাবো। তো এখন যে সালের আদমশুমারি অনুযায়ী বর্তমানে লোকসভার আসনগুলো বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বন্টিত হয়েছে, সেটা কত সালের আদমশুমারি অনুসারে, সেটা 1971 সালে আদমশুমারি অনুসারে। এরপরে
যে অ্যামেন্ডমেন্ট হবে সেই অ্যামেন্ডমেন্টটা কবে হবে? আচ্ছা, এই যে আদমশুমারি অনুসারে যে লোকসভার আসনগুলো বণ্টিত হয়েছে এটা কবে পর্যন্ত ভ্যালিড থাকবে বলা হয়েছে? 2026 পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। এরপরে আবার এরকম কিন্তু একটা আদমশুমারি অনুযায়ী লোকসভার আসনগুলো বন্টন হবে। সেটা কোন আদমশুমারি অনুযায়ী? সেটা 2001 আদমশুমারি অনুযায়ী। 2001 আদমশুমারি অনুযায়ী লোকসভার যে আসনগুলো সেই আসন বা সিট বন্টন করা হবে। তো সেটা কোন সেন্সাস অনুযায়ী? অবশ্যই মাথায় রাখবে 2001 সালের সেন্সাস অনুযায়ী। এই এখন যে সেন্সাস অনুযায়ী অর্থাৎ 1971 সালে যে সেন্সাস অনুযায়ী লোকসভার সিট বন্টন হয়েছে, তো এখান থেকে কোশ্চেন দেবে যে এখন বর্তমানে লোকসভার ম্যাক্সিমাম সিট কটা? লোকসভার ম্যাক্সিমাম সিট অফ লোকসভা কটা? তো ম্যাক্সিমাম সিট অফ লোকসভা হলো 552টা। কিন্তু এই 552-এর মধ্যে দুজন আছে কারা? দুজন আছে অ্যাংলো ইন্ডিয়ান আছে। এবং 2020 সালে এই যে অ্যাংলো ইন্ডিয়ানের যে পদটা সেই পদটাকে রদ করে দেওয়া হয়েছে, সেই পদটাকে অ্যাবলিশ করা হয়েছে। এর পরবর্তী যে লোকসভা অর্থাৎ এই যে লোকসভার ভোট আসতে চলেছে এই লোকসভার ভোট থেকে এই অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু আর থাকবে না। অর্থাৎ এখন থেকে লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হয়ে যাবে কি 550 স্ট্রেংথ হয়ে যাবে লোকসভা ভোটের পর থেকে। কিন্তু এখন যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার কি করব? অ্যান্সার করব 552টা। আর এখন লোকসভার এখানে প্রসঙ্গ যেহেতু এসে রাজ্যসভাটাও আলোচনা করে দেব। রাজ্যসভার ম্যাক্সিমাম সিটের কথা কটা বলা আছে সংবিধানে? তো বলা আছে 250টা সিট। 250টা টোটাল ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হবে রাজ্যসভার। কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট টাইমে রাজ্যসভার সিট কটা? রাজ্যসভার সিট হলো 245। এই 245-এর মধ্যে দুটো ভাগে বিভক্ত, 233 প্লাস 12। তো এই 12 জন কে রাষ্ট্রপতি নমিনেটেড হয় এই 12 জন। আর এই 233 জন হয় ইলেক্টেড। রাজ্যসভার ক্ষেত্রে আমি পড়িয়েছি রাজ্যসভা একটা স্থায়ী সদন এবং রাজ্যসভা যে সমস্ত মেম্বাররা হন তাদের মেয়াদকাল কত থাকে? তাদের মেয়াদকাল থাকে 6 বছর। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল থাকে কত বছর? 6 বছর থাকে এবং প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু রাজ্যসভার 1/3 অংশ করে সিট খালি হয় অর্থাৎ রিটায়ার করা হয়। তো এগুলো আরো ডিটেলসে ডিসকাস করা হবে যখন তোমাদের পলিটির ক্লাস প্রোভাইড করা হবে। সেই পলিটির ক্লাসে কিন্তু ডিটেলসে ডিসকাস করা হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন করিয়ে দিই, যেহেতু সামনে ইলেকশন আসতে চলেছে এখান থেকে কোশ্চেন দিতেই পারে যে ওয়েস্ট বেঙ্গলের থেকে লোকসভার সিট কটা আর ওয়েস্ট বেঙ্গলের থেকে রাজ্যসভার সিট কটা? তো ওয়েস্ট বেঙ্গল থেকে লোকসভার সিট হলো 42টা, রাজ্যসভার সিট হলো 16টা। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কোশ্চেনটা দিতে পারে যেহেতু সামনে ইলেকশন আসতে চলেছে। চলে আসো পরের কোশ্চেন, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন? তো ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 1833 সালে যে রেগুলেটিং অ্যাক্ট সেই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলন করেন এবং তিনি শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয়ের কথা ঘোষণা করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং থেকে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট রিলেট করো, ইনি 1829 সালে রাজা রামমোহন রয় রাজা রামমোহন রায় এনার সাথে 1829 সালে এনার সাথে মিলে সতীদাহ প্রথাকে রদ করেছিলেন। আরেকটা প্রথা আছে সেটা কি? বিধবা বিবাহ। তো বিধবা বিবাহ প্রথা বা বিধবা বিবাহ আইন এটা কে শুরু করেছিলেন? এই দুটো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো এটা শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা করেছিলেন। আর রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং এর মদতে যেটা রদ করেছিলেন সেটা হলো সতীদাহ প্রথা। কত সালে
এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে 1829 সালে। পরের কোশ্চেনে চলে আসো, ছোটনাগপুরের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো ছোটনাগপুরের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এর হাইট কত? 1370 মিটার হলো এর হাইট, যেটা ছোটনাগপুর মালভূমির সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ। ছোটনাগপুর মালভূমি থেকে এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের ভারতের রুড় ভারতের রুড় বলা হয় কাকে? তো ভারতের রুড় বলা হয়, অর্থাৎ রুড় অফ ইন্ডিয়া বলা হয় ছোট নাগপুরের মালভূমিকে। এছাড়া ছোট নাগপুরের মালভূমিকে ভারতের ভারতের খনিজ ভান্ডার ভারতের খনিজ ভান্ডারও কিন্তু বলা হয়। তাহলে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কাকে? ছোট নাগপুরের মালভূমিকে ভারতের খনিজ ভান্ডারও বলা হয়। এখানে যেহেতু সর্বোচ্চ শৃঙ্গের প্রসঙ্গ এসে, এখান থেকে আমি দুটো রিলেট করব। একটা হলো ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক, আর একটা রিলেট করাবো ভারতের ইন্ডিয়াস হাইয়েস্ট পিক। তো ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কি? সেটা হলো সান্দাকফু। যেহেতু পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক, এর হাইটটা অবশ্যই মাথায় রাখবে। কিভাবে মাথায় রাখবে বলে দিয়েছিলাম, 36 মিটার, এইভাবে মাথায় রাখবে। যদি তুমি মুখস্থ করো 3636 মিটার, জিন্দেগিতে মনে থাকবে না। মনে রাখবে 36 মিটার। যেভাবে তুমি মনে রাখতে পারো সহজে, সেইভাবেই মনে রাখার চেষ্টা করবে, গতানুগতিক নিয়ম ফলো করবে না, তাহলে কিন্তু ভুল হবে। ইন্ডিয়াস হাইয়েস্ট পিক কি? ইন্ডিয়াস হাইয়েস্ট পিক হলো কাঞ্চনজঙ্ঘা। কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। এবং কাঞ্চনজঙ্ঘার হাইট মনে রাখার জন্য বলেছিলাম 85-86 মিটার। যদি তুমি মনে রাখতে যাও 8586 মিটার, আমার কথা মিলিয়ে নিও, দুদিন পরে তোমার মুখস্থ থাকবে না। যদি তুমি মনে রাখো যে 85-86 মিটার, তাহলে ইজিলি মনে থাকবে। এবং যদি মনেও না থাকে, যখনই কোশ্চেন অপশান দেখবে, অপশানেই দেখতে হবে 85-86, আমার পড়া লাগছে, সেটা মার্কিং করে চলে আসবে, অ্যান্সার সঠিক হয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের দীর্ঘতম যে সমুদ্র সৈকত, সমুদ্র বিচ, সেটা কি? সেটা হলো মেরিনা বিচ, দীর্ঘতম বিচ। অপশন এ সঠিক অ্যান্সার। এটা কোন রাজ্যে? তামিলনাড়ুর মেরিনা বিচ কিন্তু ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। চলে আসো পরবর্তী কোশ্চেন। বসু বিজ্ঞান মন্দির অর্থাৎ বোস ইনস্টিটিউট, এটা কবে স্থাপিত হয়েছিল? যে ইনস্টিটিউট, এটাকে কে এস্টাবলিশ করেছিল? তো একে এস্টাবলিশ করেছিল জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির, এটা বাংলা ফর্ম, ইংলিশটা মাথায় রাখবে। বোস ইনস্টিটিউটে এস্টাবলিশ করেছিলেন। কবে করেছিলেন? 1917 সালে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই বোস ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত? এটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই বোস ইনস্টিটিউটটা অবস্থিত। চলে আসো পরের কোশ্চেনে। এদের মধ্যে কে প্রথম ইউরোপিয়ান হিসাবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত করেন? কোশ্চেন ভালোভাবে পড়বে। কোশ্চেন আধা মুদো পড়ে উমেশচন্দ্র ব্যানার্জি থাকবে, মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। এখানে কি বলেছে প্রথম ইউরোপিয়ান হিসাবে কে সভাপতিত্ব করেন। তো জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান হিসেবে সভাপতিত্ব করেছিলেন কে? জর্জ ইউল। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে রিলেট করাবো জাতীয় কংগ্রেসের কিছু ফ্যাক্ট। তো জাতীয় কংগ্রেসের যদি কোশ্চেন দেয়, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠাতাকে বহুবার কোশ্চেন দিয়েছে। অ্যালান অক্টাভিয়ান হিউম। ও হিউম প্রতিষ্ঠা করেন। কবে প্রতিষ্ঠা করেন? 1885 সালে প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেসের যে ফার্স্ট অধিবেশন, ফার্স্ট যে সেশন ফার্স্ট সেশন কবে হয়েছিল? 1885 সালেই হয়েছিল। এই ফার্স্ট সেশনটা কোথায় আয়োজন করা হয়েছিল? বোম্বেতে আয়োজন করা হয়েছিল। এবং ফার্স্ট সেশনের সভাপতিত্ব কে ছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন? তো প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি লিখলাম, ফুল নামটা মাথায় রাখবে, বা ফুল নামটাও তোমরা নোট ডাউন করবে, উমেশ চন্দ্র ব্যানার্জি। এটাকে
এই ফার্স্ট সেশনকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশনকে তিনি সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে কোশ্চেন দেবে যে এই প্রথম অধিবেশন ন্যাশনাল কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হওয়ার কথা ছিল? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল পুনেতে। হওয়ার কথা ছিল কোথায়? হওয়ার কথা ছিল পুনে, কিন্তু পুনেতে হয়নি। কেন হয়নি? পুনেতে প্লেগ ছড়িয়ে গিয়েছিল, সেই কারণে স্থান পরিবর্তন করে হয়েছিল বোম্বেতে। কোশ্চেনটা এক্সামে দিয়েছে, আলোচনা করে দিলাম, অবশ্যই কিন্তু এখান থেকে মাথায় রাখবে। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে জাতীয় কংগ্রেসের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে? ফার্স্ট মুসলিম প্রেসিডেন্টকে আমি পিআর আকারেই লিখি, পিআর অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তোমরা ফুল ফর্মে লিখে রাখবে যে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে? তার নাম কি? তার নাম হলো বাদরুদ্দিন তায়েবজি। ইনি কোন অধিবেশনে? তৃতীয় অধিবেশন কবে হয়েছিল? 1887 সালে। কোথায় হয়েছিল? কোন অধিবেশনে? ম্যাড্রাস অধিবেশনে তিনি সভাপতিত্ব হয়েছিলেন, যিনি প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন জাতীয় ন্যাশনাল কংগ্রেসের। ইউরোপিয়ান কে ছিল? জর্জ ইউল, বলে দিলাম। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে জাতীয় ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে হয়েছিলেন? তো ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার নাম কি? তার নাম হলো অ্যানি বেসান্ত। তিনি কত সালের? 1917 সালের সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের অধিবেশনের। এবং এটা কোথায় আয়োজন হয়েছিল? এটার আয়োজন হয়েছিল আমাদের কলকাতা, তখন বলা হতো ক্যালকাটা। তো ক্যালকাটা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি হিসেবে অ্যানি বেসান্ত কিন্তু সভাপতিত্ব করেছিলেন। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো কোশ্চেনটা কেন দিচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তোমাদের মনের মধ্যে ডাউট হতে পারে, তো ডাউটটা ক্লিয়ার করে দিই। এই যে অ্যানি বেসান্ত ছিল, অ্যানি বেসান্ত কিন্তু ইন্ডিয়ান ছিলেন না, ইনি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। যদিও পরবর্তীতে রেজিস্ট্রেশনের মাধ্যমে, তোমাদের পলিটির ক্লাসে পড়ানো হবে, রেজিস্ট্রেশনের মাধ্যমেও কিন্তু ভারতের সিটিজেনশিপ নেওয়া যায়। তো পরবর্তীতে তিনি ভারতের সিটিজেনশিপ নিয়েছেন। তাই এখান থেকে কোশ্চেন দেবে যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে, ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল হিসাবে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন? তো সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু। কে করেন? সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু কত সালে সভাপতিত্ব করেছিলেন? 1925 সালে সভাপতিত্ব করেছিলেন। এবং ইনি কোন জায়গার সভাপতিত্ব করেছিলেন? কানপুরে সেশন বসেছিল, তো কানপুর সেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। তো কোশ্চেন খেয়াল করবে, শুধু ফিমেল দিচ্ছে না ইন্ডিয়ান ফিমেল দিচ্ছে, অর্থাৎ ভারতীয় মহিলা হিসেবে দিচ্ছে না, শুধু মহিলা জানতে চাইছে, সেই হিসেবে কিন্তু কোশ্চেন তোমরা অ্যান্সার করবে। চলে আসো পরের কোশ্চেন। কবে পাকিস্তান প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে গৃহীত করা হয়েছিল? তো পাকিস্তান প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে গৃহীত করা হয় 1940 সালে 23শে মার্চ এটাকে পাকিস্তান প্রস্তাবকে গৃহীত করা হয়েছিল। তো একটুখানি বলে দিচ্ছি। তো 1940 সালে 23শে মার্চে কি হয়েছিল? লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের একটা অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব, তো কোশ্চেন যদি দেয় কখনো লাহোর প্রস্তাব, তো লাহোর প্রস্তাব যা পাকিস্তান প্রস্তাব একই, অর্থাৎ লাহোর প্রস্তাবকেই বলা হয় কি? পাকিস্তান প্রস্তাব। তো মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে 1940 সালে 23শে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের একটা অধিবেশনে পাকিস্তান প্রস্তাবের একটা প্রারম্ভিক যে খসড়া, সেই খসড়াকে পেশ করা হয়। এরপর সেই 23শে মার্চেই তার উপরে কিছু সংশোধন করার পর বাংলার তখন মুখ্যমন্ত্রী, তো বাংলার মুখ্যমন্ত্রী বলতে তখন এইদিকে পূর্ব বাংলা যেটা বাংলাদেশ ছিল সেখানকারই, তো বাংলার মুখ্যমন্ত্রী একজন, তার নাম হলো, বাংলার একজন নেতা, তার নাম কি? তার নাম হলো ফজলুল হক। এখান থেকে একটা কোশ্চেন দেবে, কোশ্চেনটা পরে বলছি। এই ফজলুল হক এই যে খসড়া, সেই খসড়াকে
তিনি সম্মতি জানান। এর পাশাপাশি আরও কিছু নেতৃবৃন্দ তারাও কিন্তু এই পাকিস্তান প্রস্তাবের যে খসড়া তাকে সমর্থন জানায়। এর ফলে কি হয়? এর ফলে এই পাকিস্তান প্রস্তাব 1940 সালে 23 মার্চে কিন্তু গৃহীত হয়। তো এই যে সম্মেলন আয়োজন করা হয়েছিল লাহোরে, এই সম্মেলনে ফজলুল হক একটা গুরুত্বপূর্ণ ডিসিশন দেওয়ার জন্য এই ফজলুল হককে কি উপাধি দেওয়া হয়? একে দেওয়া হয় শের-ই বাংলা। একে শের-ই বাংলা উপাধি দেওয়া হয়। তো কোশ্চেন দেবে শের-ই বাংলা উপাধি কার? মাথায় রাখবে ফজলুল হকের উপাধি হলো শের-ই বাংলা। আর এখান থেকে 1906 থেকে রিলেট করো। 1906 সালে কি হয়েছিল? মুসলিম লীগ, যার কথা এক্ষুনি বললাম, এই মুসলিম লীগের গঠন হয়েছিল। তো কোশ্চেন দেবে মুসলিম লীগের গঠন কবে হয়? 1906 সালে। মুসলিম লীগের প্রথম যিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম কি? তার নাম হলো আগা খাঁ। চলে আসো পরের কোশ্চেন। 2023 সালে আগস্ট মাসে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিল কে? তো লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আমাদের জীবে কতটা সাতকোরক আছে? 1000, 10,000, 1,00,000 না প্রায় 10 লাখ। তো আমাদের জীবে প্রায় 10,000 মতো কিন্তু সাতকোরক আছে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। মানুষ দেখবে জীবের সাহায্যে মূলত 5 রকম টেস্ট বুঝতে পারে। 5 রকম টেস্ট কি কি? একটা মিষ্টির টেস্ট আমরা বুঝতে পারি, একটা বুঝতে পারি টক, একটা তেতো, মিষ্টি টক তেতো, নোনতা, নোনতা আরেকটা হলো ঝাল। এই টেস্টগুলো কিন্তু মানুষ বুঝতে পারে জিভের সাহায্যে। তো কিভাবে বুঝতে পারে? আমাদের জিভে হাজার হাজার ক্ষুদ্রাকৃতি বাম্পস থাকে, যাকে স্বাদ প্যাপিলা অর্থাৎ টেস্ট প্যাপিলা বলা হয়। আর প্রতিটা এই প্যাপিলায় 10 থেকে 50টা করে রিসেপ্টর কোষ থাকে এবং একাধিক কিন্তু টেস্ট বাড অর্থাৎ সাতকোরক থাকে। তো টোটাল কটা থাকে আমাদের জিভে? তো প্রায় 10,000-এর মতো কিন্তু সাতকোরক থাকে। চলে আসো পরের কোশ্চেন। ভিটামিন শব্দটার আবিষ্কার করেন কে? তো ভিটামিন শব্দের আবিষ্কার করেছেন কে? আবিষ্কার করেছেন ফ্রাঙ্ক। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 1912 সালে ইনি ভিটামিন শব্দের আবিষ্কার করেন। ইনি একজন পোল্যান্ডের বাসিন্দা। তো পোল্যান্ডের বাসিন্দা ফ্রাঙ্ক সর্বপ্রথম ভিটামিন আবিষ্কার করেছেন। চলে আসো পরের কোশ্চেন। মেলানিন নামক রঞ্জক উৎপাদন করা চোখের কাজ, জিভের কাজ, ত্বকের কাজ না কানের কাজ? তো মেলানিন কি? মেলানিন হলো একটা রঞ্জক যেটা চামড়া অর্থাৎ ত্বক থেকে বেরোয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ত্বকের কাজ। অপশন সি এর সঠিক অ্যান্সার। মেলানিন যার যত বেশি বেরোবে সে লোক তত কালো, এবং যে যত কালো তার কিন্তু স্কিন ক্যান্সারের চান্স কিন্তু অনেকটাই কমে যায়। আর মেলানিন যার যত কম হবে সে তত সাদা চামড়ার মানুষ। সুতরাং যত সাদা যত ফর্সা দেখবে ভাববে তার মেলানিন নেই, এবং মেলানিন না থাকার জন্য তার স্কিন ক্যান্সারের চান্স কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। তাই সাদা মানুষের অপেক্ষার থেকে কালো মানুষ হওয়া কিন্তু অনেক ভালো। তো যাই হোক, এই মেলানিন একটা কিন্তু রঞ্জক পদার্থ যা মেলানোসাইট নামক কোষ থেকে এটা তৈরি হয়, এবং যার কারণে মানুষ এবং অন্যান্য প্রাণীর চামড়া, তারপর চুল বা চোখের মণি, এগুলো কিন্তু কালো রঙের হয়ে থাকে। চলে আসো পরের কোশ্চেন। গান মেটালে কোন ধাতু থাকে না? তার আগে জানো গান মেটালে কোন কোন ধাতু থাকে? তো গান মেটালে থাকে কপার, থাকে জিঙ্ক, থাকে টিন। টিন অর্থাৎ এসএন। তো গান মেটালে কোন কোন ধাতু থাকে? তামা থাকে, জিঙ্ক থাকে, টিন থাকে। থাকে না কোনটা? যেটা বাকি থেকে গেল ক্রোমিয়াম। ক্রোমিয়াম থাকে না। অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। শৈল শহর ল্যান্সডাউন ভারতের কোন রাজ্যে অবস্থিত? শৈল শহর ল্যান্সডাউন এটা অবস্থিত উত্তরাখণ্ডে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। তো এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। উত্তরাখণ্ডের ক্যাপিটাল কি? আচ্ছা, উত্তরাখণ্ড এখান থেকে কোশ্চেন দেয় যে উত্তরাখণ্ড কোন রাজ্য ভেঙে উত্তরাখণ্ডের তৈরি হয়েছে, উত্তরাখণ্ডের রাজ্যের উৎপত্তি হয়েছে? তো মাথায় রাখবে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্য তৈরি হয়েছে, এবং এই উত্তরাখণ্ডের ক্যাপিটাল কি? উত্তরাখণ্ডের ক্যাপিটাল হলো
দেরাদুন। উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার কে? উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার হলেন পুষ্কর সিং ধামি। পুষ্কর সিং ধামি। আর উত্তরাখণ্ডের যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো গুরমিত গুরমিত সিং। গুরমিত সিং। চলে আসো পরের কোশ্চেনে। অটল বিহারী বাজপেয়ী কতবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন? তো অটল বিহারী বাজপেয়ী 3 বার তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। অপশন বি এর সঠিক অ্যান্সার। প্রথমে তিনি 1996 সালে এসেছিলেন নরসিংহ রাও এর পরে। 1996 সালে এসে মাত্র 16 দিনের জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর প্রায় 1 বছরের জন্য 1998 সালে এসেছিলেন। 1998 থেকে তিনি 1999 সাল পর্যন্ত ছিলেন। এরপর 1999 থেকে 5 বছরের জন্য 2004 সাল পর্যন্ত। তো এই 3 বার তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। নাগাল্যান্ডের প্রধান ভাষা কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে যদি জানা না থাকে। কি ভুল করবে? নাগা মেরে চলে আসবে, অথবা অপশানে থাকবে হিন্দি, হিন্দি মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। নাগাল্যান্ড ভারতের একমাত্র রাজ্য যেখানে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। অপশন বি এর সঠিক অ্যান্সার। মাথায় রাখবে, ভারতের একমাত্র রাজ্য নাগাল্যান্ড যার যার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? যার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংরাজি। এবং নাগাল্যান্ডের ক্যাপিটাল কোথায়? নাগাল্যান্ডের ক্যাপিটাল হলো কোহিমা। চলে আসো পরের কোশ্চেন। ফুলারিন হলো কোনটা? কার্বনের একটা রূপভেদ, কার্বোরান্ডামের অপর নাম, কৃত্রিম পলিমার, হাইড্রোজেন যৌগ। তো ফুলারিন কি? ফুলারিন হলো একটা কার্বনের একটি রূপভেদ। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। মহাত্মা গান্ধী অসহযোগ যে আন্দোলন, এই অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক হিসাবে কি রেখেছিলেন? তো মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক ছিল মহাত্মা গান্ধীর চরকা। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। কারণ অসহযোগ আন্দোলনে তিনি কি বলেছিলেন? দুটো কথা বলেছিলেন। একটা হলো অহিংসা ভাবে আন্দোলন করতে হবে, সেকেন্ড হলো যে সমস্ত বিদেশি জিনিস আছে সেগুলোকে বর্জন করে দেশি জিনিসের বাড়াবা দিতে হবে। দেশি যে সমস্ত জিনিস সেইগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখান থেকে কোশ্চেন দেবে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে, এবং এই অসহযোগ আন্দোলন 2 বছর ভালোভাবে চলতে লাগলো। চলতে চলতে 4th ফেব্রুয়ারি 1922 সালে এসে একটা ঘটনা হলো। ঘটনাটা কি? অলরেডি পড়িয়েছি, চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা ঘটনা। এই চৌরি চৌরা ঘটনা কি হলো? চৌরি চৌরা ঘটনা বলতে একটা স্থান চৌরি চৌরা, সেটা কোথায়? উত্তরপ্রদেশের গোরখপুরে। তো উত্তরপ্রদেশের গোরখপুরে একটা মদের কাউন্টার ছিল। সেই মদের কাউন্টারকে ঘিরে কিছু জনতা, বিক্ষিপ্ত কিছু জনতা তাকে আন্দোলন করছিল। সেই আন্দোলনের মধ্যে দুজন ইংরেজ সেই জনতাদের মধ্যে গুলি চালায়। এর ফলে দুজন দুজন না একজন জনতা কিন্তু মারা যায়। এরপর জনতা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্ত হয়ে তার পাশে থাকা যে পুলিশ চৌকি ছিল, সেই পুলিশ চৌকি অর্থাৎ চৌরি চৌরার পাশে যে পুলিশ চৌকি ছিল সেখানে চলে যায়। গিয়ে সেই পুলিশ চৌকির চারিদিক দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ চৌকির মধ্যে পুলিশদের কিন্তু বদ্ধ করে আগুনটা ধরিয়ে দেয়। এর ফলে প্রায় কিন্তু বহু সংখ্যক পুলিশ মারা যায়। প্রায় 20 জন মতো পুলিশ কিন্তু মারা যায়। এই ঘটনাটাকে মহাত্মা গান্ধী তীব্র নিন্দা করেন, কারণ তিনি বারবার বলেছিলেন যে আন্দোলন করো, অসহযোগ আন্দোলন করো, কিন্তু অহিংসা পদ্ধতিতে করো। যেহেতু এখানে একটা হিংসাত্মক ঘটনা ঘটে গেছে, এর ফলে এই 4 ফেব্রুয়ারির ঘটনার পর কিন্তু গান্ধীজি এই অসহযোগ আন্দোলনকে রদ করে দেয়, অসহযোগ আন্দোলনকে স্টপ করে দেয়। তো কোশ্চেন দেবে অসহযোগ আন্দোলন স্টপ করে দেওয়া হয় কোন ঘটনার জন্য? অ্যান্সার হবে চৌরি চৌরা ঘটনার জন্য। চৌরি চৌরা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কোথায়? গোরখপুরে অবস্থিত। তো আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ানো হলো প্রত্যেকটা ফ্যাক্ট ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে। বারবার বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি প্রিভিয়াস ক্লাস না দেখে থাকো অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর
ক্লাসে কোথাও ডাউট থাকলে কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে সেই ডাউটটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে একটা ইনফরমেশন দেওয়ার আছে, এর আগের দিনের ক্লাসে আমি একটুখানি একটা সিলি মিস্টেক করেছিলাম। সেখানে একটা উপন্যাস ছিল পথের পাঁচালী, পথের পাঁচালী, আর একটা উপন্যাস ছিল আরণ্যক। পথের পাঁচালী আর একটা উপন্যাস ছিল কি আরণ্যক। তো এই দুটোই কে লেখেন? এই দুটোই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই দুটো উপন্যাস লেখে। কে লেখে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেখানে আমি ভুল ক্রমে বলেছিলাম যে পথের পাঁচালী সত্যজিৎ রায় লেখে, তো পথের পাঁচালী সত্যজিৎ রায় লেখে না। পথের পাঁচালী আর গ্রন্থে যে টপিকটা আছে সেটা নিয়ে সত্যজিৎ রায় একটা মুভি বানায়, একটা ফিল্ম বানিয়েছে। তো এটা একটুখানি কারেকশন করে নেবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। আর তোমাদের কিন্তু ফুড এসআইয়ের জন্য ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে, এই চ্যানেলেই সেই ক্লাসটা চলছে। টার্গেটেড ব্যাচ মিসলেনিয়াস টাইপের ম্যাথের ক্লাস করানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে 25টা করে কোশ্চেন থাকছে, তো সেই ক্লাসগুলোও কিন্তু ফলো করবে। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোও ফলো করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।